গল্পের নাম আমার আলাদিন। লেখনীতে জাবিন ফোরকান। পর্ব 11। রাস্তার মোড়ে টং দোকানে বেশ কয়েকদিন বাদে বন্ধুদের সাথে আড্ডা বসেছে আজ। দোকানে মিরাজ ভালো করে চেনে এই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়ে, তবুও তার দোকানটার প্রতি তার ভিন্ন এক মায়া আছে। সেই স্কুল জীবন থেকে অনুরাগ আর সাইবার নামের ছেলে দুটো তার চায়ের দোকানের সামনে সিগারেট খেতে আসতো। আজকাল আরও বেশ কতক সঙ্গে জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলেপেলেদের গাল গল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি কথা বলছে। জেনারেশনে কি অমূল বদলে যাচ্ছে। অনুরাগরা যখনই আসে তখনই বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা দোলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতিমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হতেই রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবোচ্ছে। এসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত এক কাপ রং চায় অর্ডার দিয়ে বসেছে। মামুর বেটা এখনো এলো না? পান চিবুতে চিবুতে জিজ্ঞাসা করলো আফনান। থু করে পিক ফেললো একপাশে। নীরব সিগারেটে লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বউয়ের আঁচলের তলায় থাকার সময় বস, বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করলো উভয়ে। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে, হয়তো কোথাও ফেসে গিয়েছে তাই দেরি হচ্ছে। বাচ্চার ডায়পার চেঞ্জ করছে মনে হয়। কার ডায়পার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটি মেয়েলি কণ্ঠস্বর প্রশ্ন করল। প্রত্যেক ছেলে জমে গেল নিজের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হাড়ে হাড়ে চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী, লাস্যময়ী শরীরে জড়ানোর টাইট টপ, ধবধবে সাদা। ইলাস্টিক ফেব্রিক একদম চেপে থাকায় শরীরের অব্যয়টা ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট, চুলগুলো সিল্কি, দীর্ঘ কাঁধ সমান। টানা টানা আইলাইনার দেওয়া চোখ ছেয়ে আছে এক যুবতী। এক কাঁধে ঝুলিয়ে আছে একটি জেম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার, হঠাৎ চুপ করে গেলি কেন সবাই? কিসের ডাইপারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করলো আবার। আফনান আর নীরব একে অপরের সঙ্গে ঘষাঘষি করে বসলো। উভয় বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে শুধালো, সিঙ্গাপুর থেকে কবে এলে তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ স্নিগ্ধ দৃষ্টিতে বন্ধু দিতে দেখলো, তারপর ধপাস করে কোনোরকম দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসলো। এই তো আজই সকালে পৌঁছালাম, অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে জানাইনি আর। বিকেলে জিমে গিয়েছিলাম, ভাবলাম একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দেই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানে মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দোলায়, জি অবশ্যই, সঙ্গে ডায়াবেটিস কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউই। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত, সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতো ঝুলে আছে কেন? আর বাই দ্য ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনো আসেনি। অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল, ইয়ে মানে তিতলি শোন, আসলে সাইবান। ইয়ো ব্রোস। অদূর থেকে সাইবানের উৎফুল্ল কণ্ঠে ডাকটা স্পষ্ট ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখলো। সড়কের অপর প্রান্তে বেরিয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না। তার পায়ে ডাবল রোলার শু, ভারী কেটসের মতন কালো জুতোর নিচে দুজোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার উপর স্লাইডিং করতে করতে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে, অভিজ্ঞতার ভঙ্গিতে। আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল? মিরাজ মামা, এক কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চিনি 2 চামচ। আরে তিতলি। ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নীরবের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। এটারও হাতিয়ে ঠোঁটে পুরে ধরাতে ধরাতে সাইবান প্রশ্ন করলো, সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিশে দেশে ল্যান্ড করলে যে? সাইবানকে দেখে বিরাট হেসে কোনো প্রকার ভনিতা ছাড়াই নিজের 2 বাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার কবেই বা কি ভালো লেগেছে মেরি জান। সাইবান হালকা হাসলো। এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেললো। ও, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই দুর্বল? জিনি। টটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করলো সাইবান। আর চোখে সামনে তাকাতেই দেখলো নীরব আর আফনান মিলে তাকিয়ে যেন কি ইশারা করছে, অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করছে বিষয়টা। কি সমস্যা? কেউ একবার বলবি আমাকে? এসে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকড়ে দিল অনুরাগ। অদ্ভুত? আমরা না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি কি দেখলি? ঘুরিয়ে ফেলতে চাইলো সে। ততক্ষণে সবার চা এসে গিয়েছে।
নিজের গ্রিন টির কাপ লম্বা একটা চুমুক দিয়ে আরামে নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুর ট্যুরের কাহিনী বলতে শুরু করলো। তিতলি চৌধুরী সাইবানদের গ্রুপের পঞ্চম সদস্য, একমাত্র মেয়ে হওয়ায় তার আলাদা একটা কদর আছে গ্রুপের মাঝে, সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে বেশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করেই তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধ খাওয়া সিগারেট নিয়ে নিজের ঠোঁটে পুরে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুকটান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প, এবার তোদের কথা বল। এই এক মাসে কি কি মিস করলাম। আফনান, নীরব, অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচই করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই, সে পারছে না শুধু বেঞ্চের উপর শুয়ে পড়তে। বেঞ্চের সাথে লাগোয়া একটা জলপাই গাছ থাকার সুবিধা হয়েছে তার। পায়ের উপর পা তুলে ঝোলাতে ঝোলাতে এদিক সেদিক তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিদায় তিতলির সন্দেহ হলো। পাশ ফিরে সাইবানের উড়োতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা, তুই আজকে ফ্রি? শোনেই, তাহলে চল আমার সবাই মিলে একটা স্পিডিং করে আসি। অনেকদিন করি না, বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অব্দি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসলো। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনই দেরি করে বাসা গেলে আমার পা কুচি কুচি করে চিকেন ফিট স্যুপে ঠেলে দিবে। যা শয়তান, আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছ বলদ? আমি আমার কথা বলছি। অট্টহাসিতে হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাবে তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসি মাখা ঠোঁটে তাকালো সে। বিশ্বাস করছে না এখনো। জিনি প্লিজ, মজা করিস না। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না? প্র্যাঙ্ক করছিস। আমি কিন্তু বুঝে ফেলেছি, এবার বলদ হব না, হবই না। আঙুল নেড়ে নিলে বলল তিতলি। তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তে আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙ্গুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলায় জানালো, তিতলি, আম ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকলো তিতলি সাইবানের মুখ পানে দীর্ঘক্ষণ। তার জলজলে নয়ন জোড়া আপাতমস্তক এখন পর্যবেক্ষণ করলো সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেফটে আছে। সাইবান সরে বসে বলল, সরি, সবকিছু এত তাড়াহুড়া হয়ে গেছে যে তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে বলবো। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আফনান প্রত্যেকে অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটা গুরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানে মীরা চোখদের নিজের কাজ বাদ দিয়ে হাঁ করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটলো পিনপড় নীরবতা। তারপর তিতলির কাট কাট তন্ত্র ধ্বনিত হলো, এরা ডাইপারের কথা বলছিল, বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হলো। না, ব্যাপারটা অমন না, ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালাতো। স্টপ ইট জিনি, থাক, আমাকে আর কিছু বলতে হবে না তোদের আর কোনো দিন। শটান হয়ে দাঁড়িয়ে পড়লো তিতলি। নিজের গ্রিন টির বিল নিজের পকেট থেকে বের করেই মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হন হন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে। পিছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরলো। ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি, সমস্যা তো তোর। ইউ নো হোয়াট জিনি, ফাক অফ। এর আগে কোনোদিন এত ঝাঁজ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুতগতি হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোণে রাখা একটা রসোয়ার ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতো নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁদ তুলল। যাক বাবা, এর আবার কি হলো? ইজ ইট দ্য মান্থ? মুড সুইং হচ্ছে কয়েক সেকেন্ডে সেকেন্ডে। পিছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহল হয়ে সে ঘুরে দাঁড়াতে অনুরাগ দুহাত ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তো তাল দিয়েছিস মাঝখানে, এখন এত নিষ্পাপ সাচ্ছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াজ জাস্ট আ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কট সিচুয়েশনশিপ সামলা নিজের লাভ লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আফনান বলতেই হেঁটে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। ইফ আই কেয়ার, আমার পুরো কথা না শুনে চলে গিয়েছে, আমার কি দোষ? ঠান্ডা হওয়া যাওয়া কফিতে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপে ঘাটাঘাটি করছে ইরাম। ইজান মেঝেতে বিছানায় ম্যাট্রেসের উপর গড়াগড়ি করে খেলছে। তাকে দেখাশোনা করছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজাচ্ছে। ইজান মজা পেয়ে সেটা কামড় দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ অধ্যয়নরত এখন। সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারের, সেটা কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মরা মেশে।
বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধার তখন বেহাল দশা। সামিয়া সেবার তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন, কাজের পাশাপাশি পড়ালেখার ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে, সামিয়া এক কথা, অনার্স পাস না করা অবধি পড়ালেখা ছাড়ার কথা চিন্তা করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করে অভ্যস্ত, তাই চাইতেই বহুগুণে স্মার্ট। সেটা এই কয়েকটা দিনে বুঝে গেছে সে। ল্যাপটপটা সামিয়ার, বাড়িতেই থাকে, তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকে চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কডইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান। কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল, তবে হঠাৎ কি যেন একটা মনে পড়লো তার। সুগন্ধার থেকে জেনেছে আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমন একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করলো, রিলেশনশিপ কি। যতক্ষণ প্রোগ্রামটির তথ্য কোথায় সময় নিচ্ছে ততক্ষণ ইরাম তাকিয়ে তাকিয়ে ভাবলো বানানটা ঠিক লিখেছে কিনা। সুগন্ধার সাহায্য নেবে, কিন্তু দরকার পড়লো না। প্রোগ্রামটি উত্তর করেছে, সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করলো, কি এমন আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকলো না। সে আরও টাইপ করলো, বেঞ্চিং কি? বেঞ্চিং হলো ডেটিং রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না, মানে ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি যেমন রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ইস, ছি। না চাইতেও ইরামের মুখে ফসকে বেরিয়ে গেল। সুগন্ধা মাথা তুলে তাকালো, কোনো সমস্যা আপা? ভরকে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপ বন্ধ করে ইরাম সোজা হয়ে বসলো, বলল, তোমাদের জেনারেশনটাই সমস্যা। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনলো কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময় হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইজানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখলো একটা ছোটখাটো মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব, একটা লম্বাটে ট্রলি, মাথায় আবার ছোট ছোট খেলনার মতো কিসব যেন ঝুলছে। কাজের তদারকি করছে সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন, একেবারে গাড়ি নিয়ে ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে যেয়ে দাঁড়ালেন, এসব কি খালামণি? মুচকে আসলেন সামিয়া, প্রয়োজনীয় জিনিসপত্র তো লাগবে। আঙুল ধরে সোফার মতো জিনিসটাকে দেখালেন তিনি। ওটা নার্সিং গ্লাইডার, অনেকে ফিডিংয়ের চেয়ারও বলে। ব্রেস্ট ফিডিং করানোর সময় ওটাতে বসবি। আর এটা টেবিল, এখানে ডায়পার চেঞ্জ করাবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন হয় তার জানাই ছিল না কখনো। তবে এসবের প্রয়োজন নয়, বরং জার্নিটা আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। তামিয়া একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নয়, তবে তিনি ভালো হতেই জানেন একজন মা এবং সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মধ্যেই আধুনিক আসবাবে সাজানো সাইবামের বেডরুমা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো, তার সাথে টেবিলটা, বেশ কিছু ডাইপার সম্মিলিত ওয়ার্ডরোব, তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডাইপার, অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্লাস্ক, সঙ্গে ব্রেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম একপাশে ইজানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখলো কিভাবে সাইবানের রুমটা বেপরোয়া ভাবটা এক লামায় পরিবর্তন হয়ে গিয়েছে। কিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি, ও একজন খুব ভালো পিডিয়াট্রিশিয়ান। কালকে অ্যাপয়েন্টমেন্ট বুকড। তুই আর সাইবান ইজানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ করতে না করতেই রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছেন। নিজের জ্যাকেটটা খুলতে খুলতে বলতে লাগলো, মেয়েদের মন আর এই 5.5-এর জিলেপি একই, কোনো পার্থক্য? আ আমার রুম! সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারপাশ। ইরাম আগে থেকে পুতিকে আন্দাজ করে ছেলের দুই কানে আঙুল চেপে রাখলো। পা ফেলে ধপধপ করে ভেতরে ঢুকলো সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরলো এমনভাবে যেন তার সামনে তার পৃথিবী ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাই ফাকিং রুম! সামিয়া ভুরুকুটি করলেন। মুখে লাগাম দেয়া শেখ এখন। এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো, ড্যাম ড্যাম ড্যাম, শিট শিট শিট। একটি হতাশার নিঃশ্বাস ফেলল সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথায় যাওয়া যায় সামিয়া জানে না। সাইবান হন্যে হয়ে এদিক সেদিক ছুটে দেখতে লাগলো সব কিছু। কীভাবে তার গেমিং সেট আপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কীভাবে তার স্বাদের সাউন্ড বক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে, সব কিছু।
ইরাম অবস্থা দেখে স্বামীর কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো, বেচারার অনেক স্বাদের রুম। তুই চুপ থাকতো, বিয়ে হতে না হতেই স্বামীকে এত দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতো ছোটাছুটি করছে, ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি, ঘুরবে, চাবি বের করবি, থেমে যাবে। ইরাম না চাইতেও ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময় তার কোল থাকা ইজার নড়চড়ে উঠল, আঙ্গুল চুষতে চুষতে গঙ্গাতে লাগলো। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ও, আমি ওকে চেঞ্জ করে নেই বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন তাকে। এই না না, এখানেই রাখ, সাইবানকে করতে দে, ওর শেখার দরকার আছে। এমনিতেও রুম হারানোর শোকে আধমরা সাইবান। এই কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠল সে, মুখে ভর করলো তীব্র আতঙ্ক। কি? খবরদার ব্রো, আমি এসব হাগুমতো পরিষ্কার করতে পারবো না, একদম না। ড্যাম, ওহ ড্যাম ডিয়ার গড ফ্রম হেভেন, হেয়ার মাই কল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে, তারপর আদেশ করলেন, যা ইরাম, ওই টেবিলের উপর রাখ, ডাইপার আছে, শিখিয়ে দে ওকে কীভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইজানকে সাবধানে সে টেবিলে শুয়ে দিল, তারপর আগের কাপড়ের ন্যাপিটা খুলে ফেলল। ছোট ছোট হাত দুটো ছুঁড়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকিয়ে ইজান শব্দ করে উঠল, বা ওয়াক ওয়াক। মুখে হাত চাপা দিল সাইবান। অন্য পাশে কিছু না পেয়ে একটা কাপড় ক্লিপ তুলে নিজের নাক আটকে ফেলল। পোটলা খায় দুধ আর হাগে অ্যাটম বম। ইরাম আর পারল না, এই অবস্থায় দাঁড়িয়েই হাসতে শুরু করলো সে। সামিয়া অবধি মুখ টিপে হাসতে দৃশ্য দেখে হাসতে হাসতে ইরামের হাত বাড়িয়ে বলল, একটা ডায়পার দাও। সাইবান ডায়পার সেকশন থেকে পরিষ্কার ডায়পারটাও এক আঙ্গুলে এমনভাবে মুখের সামনে তুলে ধরলো যেন পৃথিবীর সবথেকে কর্দার্য কিছু ধরেছে। ঘৃণায় চোখ মুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ করে বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ড্যাডি, ভাগ্য হাতে ধরে দিল বাচ্চার ন্যাপি। আই ইয়া কিয়া। লাফিয়ে উঠল ইজান। ইরাম ওই টিস্যু দিয়ে তার ত্বক মুছে নিচ্ছিল। হাত না রাখেই আধমোছা টিস্যু ছুটে গিয়ে পড়লো একেবারে সাইবানের হাতের ওপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার, হাহাকার করে উঠল, ইয়া খোদা, ইটস মি অ্যাগেন। জবাব চাই আমি, আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী বলো।